সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে ব্যাকরণের একটা অংশ নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে দেখি আমরা কি বিষয় নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কয়েকটি ছবি দেখতে পাবে। কয়েকটি ছবি দেখতে পাচ্ছ, দেখো। হ্যাঁ, কোনো জিনিস তৈরি করা হচ্ছে এখানে। প্রত্যেকটা ছবিতে কোনো না কোনো বস্তু রয়েছে, তাই না? কিন্তু এগুলো কি পদার্থ বা কি দিয়ে তৈরি? দেখো, এখানে সিলভারের কাজ হচ্ছে, ওখানে লোহার কাজ হচ্ছে, এটাও একটা পিতল বা তামার বস্তু, এই পদার্থ দেখা যাচ্ছে, এবং এটাও কি স্বর্ণালঙ্কার বা স্বর্ণ। তাহলে তোমাদের বিজ্ঞানের ভাষায় এগুলো কি কি বলে নিশ্চয়ই তোমরা জানো। কি এটা? এগুলো এক ধরনের ধাতব পদার্থ, তাই না? এগুলোকে বলে ধাতু। তাহলে এই বাংলা ব্যাকরণেও কিন্তু এরকম একটি টপিক রয়েছে, তাই না? বাংলা ব্যাকরণেও রয়েছে ধাতু। আজকে আমরা আলোচনা করব সেই ধাতু নিয়ে, ব্যাকরণের ধাতু নিয়ে, ধাতুর সাধারণ আলোচনা। তো এই পাঠ শেষে তোমরা যা জানবে, দেখো, ধাতু কি তা বলতে পারবে, ধাতু প্রধানত কত প্রকার তা বলতে পারবে, বিভিন্ন ধাতুর উদাহরণ দিতে পারবে, মৌলিক ধাতু কি এবং কত প্রকার তা বলতে পারবে, লিখতে পারবে। তো চলো তাহলে আমরা মূল পাঠে যাই। দেখো কি আছে, যে বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, সেসব ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। ক্রিয়াপদ তোমরা সবাই চেনো। ক্রিয়াপদকে যদি আমরা ভাঙি তাহলে দেখা যাবে এর একটি মূল অংশ দেখা যায়, দুটো অংশ থাকবে। একটা মূল অংশ যেটাকে আর ভাগ করা যায় না, আরেকটি অংশ হচ্ছে এই মূল অংশের সঙ্গে বিভক্তি। ঠিক আছে? তাহলে এই বিভক্তি, ক্রিয়াপদ থেকে বিভক্তি বাদ দিলে যে মূল অংশ থাকে তাই হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। এর আরেকটা নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এই ধাতু সাধারণত তিন প্রকার। ধাতু হচ্ছে তিন প্রকার। একটি মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক ধাতু। তাহলে ধাতু কয় প্রকার? তিন প্রকার। মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক ধাতু। মৌলিক ধাতু কাকে বলে আমরা একটু দেখি। তোমরা একটু খেয়াল করো, মৌলিক ধাতু কাকে বলে? যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয় সেগুলোই হচ্ছে মৌলিক ধাতু। এখানে দেখো কতগুলো ধাতু দেয়া আছে: চল, পর, কর, শো, হ এবং খা। ঠিক আছে? এইগুলো দিয়ে এই যে ধাতুগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মৌলিক ধাতু। কারণ এর থেকে যদি আমরা এটাকে আরো বিভাজন করি, আরো ভাঙি, তাহলে যা থাকবে চ বা ল, এগুলো দিয়ে কিন্তু কোনো অর্থ প্রকাশ পায় না বা কোনো কাজ করা বুঝায় না। পর, এটাকেও কিন্তু আর বিশ্লেষণ করা বা ভাঙা যায় না। তাহলে কি, যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, বিশ্লেষণ করা যায় না, সেগুলি হচ্ছে মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুর কিন্তু আরেকটা নাম আছে। কি নাম? মৌলিক ধাতুর আরেকটা নাম হচ্ছে স্বয়ং সিদ্ধ ধাতু। বাংলা ভাষায় হ্যাঁ এই ধাতুগুলো দিয়ে কি ক্রিয়াপদ হয়। যেমন চল, এর সঙ্গে যদি দেই লা, তাহলে কি হবে? চলা। আবার যদি হয় ছে, তাহলে চলছে। চল যোগ অন্ত, চলন্ত। চল বে, চলবে। তাহলে কি হলো? ধাতুগুলোর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে কি হয়? সাধিত ধাতু অথবা ক্রিয়াপদ তৈরি হয়।
এই যে মৌলিক ধাতু দেখতে পাচ্ছ তোমরা, এই মৌলিক ধাতুগুলো কিন্তু আবার তিন প্রকার। দেখো মৌলিক ধাতু হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে বাংলা ধাতু, সংস্কৃত ধাতু এবং বিদেশাগত ধাতু। তোমরা জানো কি শব্দ কিন্তু তিন প্রকার, বাংলা শব্দ, সংস্কৃত বা তৎসম শব্দ এবং বিদেশি শব্দ। তাহলে আমাদের বাংলা ভাষায় যে সমস্ত ক্রিয়াপদ আমরা ব্যবহার করি সেগুলোকে বিশ্লেষণ করলে, ভাঙলে, ক্রিয়াপদগুলোকে ভাঙলে যে দুটি অংশ পাওয়া যায়, একটা হচ্ছে মূল অংশ বা ধাতু, আর একটা হচ্ছে এর বিভক্তি। তাহলে বিভক্তি বাদ দিলে যে সবচেয়ে ছোট, অবিভাজ্য এবং অর্থপূর্ণ একটা অংশ পাওয়া যায় সেটাই হচ্ছে মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুগুলো হচ্ছে তিন প্রকার, বাংলা ধাতু, সংস্কৃত ধাতু, বিদেশাগত ধাতু। যেমন এখানে দেখো আছে কাঠ, কাটছে, কাটবে, কাটে, কাটা, তাই না? সেই কাটা, কাটবে, কাট, এই যে ক্রিয়াপদগুলো, এই ক্রিয়াপদগুলো ভাগ করলে, বিশ্লেষণ করলে এর মূল অংশ পাওয়া যায় হচ্ছে কাঠ। এই কাটা, কাট এগুলো হচ্ছে বাংলা ক্রিয়াপদ, আর বাংলা ক্রিয়াপদকে ভাঙলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে কি বাংলা ধাতু। আবার এখানে দেখো আছে ক্রি, ক্রি, ক্রি হচ্ছে একটি সংস্কৃত ধাতু, কারণ আমরা জানি কতগুলো শব্দ রয়েছে, যেমন কৃত একটা শব্দ জানো, করিকার, তো কৃত। আবার আছে কর্তব্য, এই কর্তব্য বা কৃত এদেরকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যে মৌলিক অংশটা পাওয়া যায়, ক্ষুদ্রতম অংশটা পাওয়া যায়, যেটাকে আর ভাগ করা যায় না, সেটা হচ্ছে ক্রি। ক্রি থেকে হয় কৃত, ক্রি ধাতু থেকে হয় কর্তব্য। তাহলে যেহেতু কৃত, কর্তব্য হচ্ছে সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ, তাহলে এর মূল অংশ হচ্ছে ক্রি, আর এটা হচ্ছে সংস্কৃত ধাতু। আবার দেখো আট, বিদেশাগত ধাতু, অর্থাৎ কে আটবে, আটা, আটানো, হ্যাঁ, এগুলোর যে ক্রিয়াপদ এর মূল অংশ হচ্ছে বা এর ধাতু হচ্ছে বা ক্রিয়ামূল হচ্ছে আট। তাহলে যেহেতু আটবে, আটা, আটানো, তাহলে এটার শব্দটা হচ্ছে বিদেশি শব্দ, আর এর বিদেশি ক্রিয়াপদ, আর এর মূল অংশ বিদেশাগত ধাতু। এরকম বাংলা ধাতু অনেক ধাতু রয়েছে, কাঠ, নাচ, হ্যাঁ, অথবা আখ, কাঠ, কর, হ্যাঁ, আছে কাঠ, কিন, খা, গড়, দেখ, ধর, পড় বা বুঝ, রাখ, শুন, থাক, এগুলো। আর এই যে মৌলিক ধাতু, মৌলিক ধাতুগুলো আসলে চেনার কি উপায়? ধাতু চেনার একটা কিন্তু উপায় আছে। কিভাবে চিনবে? যে আমরা জানি বাংলা ব্যাকরণে পুরুষ হচ্ছে তিন ধরনের, তাই না? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। এই যে মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ কিন্তু আবার তিন ধরনের, একটা হচ্ছে তুচ্ছার্থক মধ্যম পুরুষ, সাধারণ মধ্যম পুরুষ এবং সম্ভ্রমার্থক মধ্যম পুরুষ। তো তুচ্ছার্থক মধ্যম পুরুষ কোনটা? তুই, ঠিক আছে, তোরা, তোদের, এগুলো হচ্ছে তুচ্ছার্থক মধ্যম পুরুষ। তাহলে এই বর্তমান কালের অনুজ্ঞায়, তোমরা জানো বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা। অর্থাৎ এই যে মৌলিক ধাতু, মৌলিক ধাতুটা বোঝা যাবে তুচ্ছার্থক মধ্যম পুরুষের সাথে যে ক্রিয়ার পদের রূপ হয়। যেমন তুই যদি আমি বলি, তাহলে আমি যদি বলি এই কাজটি কর, যাকে আমি তুই সম্বোধন করি, তুচ্ছার্থক মধ্যম পুরুষ, তাকে আমি কি বলবো? তুই কর, তুই খা, তুই যা, তুই দেখ, কিন্তু তুমি দেখো, আমি দেখি, এরকম হয়। কিন্তু তুচ্ছার্থক আবার আপনি যদি, আপনিও মধ্যম পুরুষ, কিন্তু আপনি দেখেন, তুই দেখ, তুমি দেখো। তাহলে এই তুই এর সঙ্গে যে ক্রিয়ার রূপটা হয় সেটাই হচ্ছে মৌলিক ধাতু চেনার বা ধাতু চেনার উপায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা ধাতুগুলো হচ্ছে এরকম, হ্যাঁ। আর এটা হচ্ছে সংস্কৃত, সংস্কৃত হচ্ছে যেমন গম, হ্যাঁ, গমন, এর ধাতু হচ্ছে গম। ধৃত হয়েছে বা ধরা হয়েছে, এই ধৃ হচ্ছে সংস্কৃত ধাতু, যে পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো বা ধৃত হয়েছে। বাংলা হচ্ছে ধরা হয়েছে, ধরা, এর বাংলা ধাতু হচ্ছে ধর, আর সংস্কৃত হচ্ছে ধৃ। তো এরকম সংস্কৃত অনেক ধাতু আছে, যেমন দৃশ, দৃশ্য, এর ধাতু হচ্ছে দৃশ।
ঘর্ষণ এর ধাতু হচ্ছে গ্রীষ, গঠিত এর ধাতু হচ্ছে গঠ, হ্যাঁ, খাদ্য এর ধাতু হচ্ছে খাদ, শ্রবণ এর ধাতু হচ্ছে শ্রু, স্থানীয় বা স্থান এর ধাতু হচ্ছে স্থা, হ্যাঁ, আবার ক্রয় বা কৃত এর ধাতু হচ্ছে ক্রি। এরকম সংস্কৃত অনেক ধাতু আছে, বাংলাও আছে। শোন বা শোনা, শোন, থাকা, থাক, হ্যাঁ, হাসা, হাস, বোঝা, বুঝ, বাঁধন বা বাধা এটা হচ্ছে বাদ, পড়া বা পড়ছে এর ধাতু হচ্ছে পড়। আবার বিদেশাগত ধাতুর মধ্যে রয়েছে কে, যে প্রধানত আরবি, ফার্সি, হিন্দি, হ্যাঁ, এই ভাষার শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এগুলো বিদেশি শব্দ। এই বিদেশি ভাষার ক্রিয়াপদও আছে। এই ক্রিয়াপদগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে এরও মূল অংশ পাওয়া যায়, সেগুলো হচ্ছে বিদেশাগত ধাতু। যেমন দেখো, শিশুরা নাচ করছে, নাচ বাংলা ধাতু। আবার এই যে দেখো, হ্যাঁ, ছবিতে আছে আট, শক্ত করে বাঁধা। এই যে সাঁকো দেখা যাচ্ছে, সাঁকোটি শক্ত করে বাঁধো। এই যে আট, এটাই হচ্ছে কি বিদেশাগত ধাতু। আবার দেখো, আমরা ওখানে দেখতে পাচ্ছি কি, দেখো, চাহ মানে প্রার্থনা করা, হ্যাঁ, সে কি আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এই যে চাহ, হ্যাঁ, এটা হচ্ছে বিদেশাগত ধাতু, প্রার্থনা করা। তাহলে বিদেশি ভাষার যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের যে মূল অংশ সেটাই হচ্ছে বিদেশাগত ধাতু। এরকম অনেক ধাতু রয়েছে, তার মধ্যে যেমন আছে জমাট বা গণীভূত হয়, রক্ত জমাট বেঁধে গেছে। এই জমাট একে ভাগ করলে দেখা যায় জমাট বিদেশে একটা ক্রিয়াপদ। তো এখানে এর ধাতু হচ্ছে জম, হ্যাঁ, ঝুলছে, কে ঝুলছে বা ঝোলা। আমরা জানি উপর থেকে কোনো কিছু বেঁধে দিলে ঝুলে, কাপড় ঝুলে, অনেক কিছু ঝুলে। তাহলে এই ঝুলার ঝুল হচ্ছে বিদেশাগত ধাতু। আবার টানছে, টানা, টানবে, টানাটানি করো না। এই যে টানা, এর ধাতু হচ্ছে টান। এই টানও হচ্ছে বিদেশাগত ধাতু। হ্যাঁ, লোকটা জোরে চেঁচাচ্ছে, সে চেঁচিয়ে ডাকছে। এই যে চেঁচানো বা চিৎকার, তার অর্থ হচ্ছে চিৎকার করা, এর ধাতু হচ্ছে চেঁচ। তাহলে চেঁচ এটাও হচ্ছে একটা বিদেশাগত ধাতু। তাহলে এবার আমরা দেখব কি সাধিত ধাতু। আমরা একটু আগে দেখলাম ধাতু হচ্ছে তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক ধাতু। এতক্ষণ আমরা আলোচনা করলাম কি মৌলিক ধাতু তিন প্রকার, সেটাও তোমরা জানলে। এখন আমরা আলোচনা করব সাধিত ধাতু। দেখো, সাধিত ধাতু হচ্ছে যে একটু আগে আমরা যে জানলাম মৌলিক ধাতু, ঠিক আছে, মৌলিক ধাতু কিংবা অন্য কোনো নাম ধাতুর সঙ্গে আপ্রত্যয় যোগে যে ধাতু ঘটিত হয় তাকে বলে সাধিত ধাতু। অর্থাৎ এটা মৌলিক ধাতু হতে পারে, আবার অন্য কোনো নাম শব্দ হতে পারে। তো এর সঙ্গে আপ্রত্যয় যোগে যে ধাতু ঘটিত হয় সেটাই হচ্ছে সাধিত ধাতু। যেমন দেখ, এটা একটা মৌলিক ধাতু, এর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে, দেখা। বা শুন, এটা একটা মৌলিক ধাতু, এর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হলে হয় শোনা। এটাও কিন্তু কি সাধিত ধাতু। এরকম আরো ধাতু আছে, যেমন ঘুম। ঘুম কিন্তু কে আমরা মৌলিক ধাতুর সঙ্গে দেখলাম, কিন্তু অন্য কোনো নাম শব্দ এটার সঙ্গে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো যে ঘুম এটা কিন্তু একটা নামপদ, বিশেষ্য পদ, এটা কিন্তু কে ক্রিয়াপদ না। কিন্তু যখন আমি বলবো শিশুটি ঘুমাচ্ছে, তখন ঘুমাচ্ছে এটা কিন্তু ক্রিয়াপদ। এই ঘুমাচ্ছে ক্রিয়াপদকে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে দেখা যাবে কি আছে, প্রথমে ঘুমা, তারপরে ছে, এভাবে ঘুমাচ্ছে বা ঘুমায়। এই যে অন্তস্থ অ একটা বিভক্তি, এইটা বাদ দিলে থাকে ঘুমা। তাহলে ঘুমা এই যে ধাতুটা এটা কিভাবে হলো, ঘুম যোগ আ, ঘুমা। তাহলে তখন ঘুমা এটা কিন্তু হয়ে গেল একটা সাধিত ধাতু। তাহলে এই যে কথাটা জানলে যে মৌলিক ধাতু হতে পারে, অন্য কোনো নাম শব্দ হতে পারে। হ্যাঁ, তো এর সঙ্গে আ প্রত্যয় যুক্ত করলে একটা
ধাতু ঘটিত হয়, সেই ধাতুরকেই বলে সাধিত ধাতু। গঠন রীতি এবং অর্থের দিক থেকে এই সাধিত ধাতু 3 প্রকার। একটা হচ্ছে নাম ধাতু, প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতু। নাম ধাতু কাকে বলে? দেখো, নাম ধাতু হচ্ছে যেমন সে ঘুমাচ্ছে, অর্থাৎ বিশেষ্য নাম ধাতুর সংজ্ঞাটা এরকম যে হতে পারে বিশেষ্য পদ। এই যে একটু আগে আমরা দেখলাম যে ঘুম, এটাই হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদ বা বিশেষণ পদ বা অনুকার অব্যয়ের সঙ্গে হ্যাঁ যদি আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু ঘটিত হয় সেটাই হচ্ছে কি? নাম ধাতু। সাধিত ধাতুর মধ্যে একটি হচ্ছে নাম ধাতু। একটু আগে যে মৌলিক ধাতু বাদ দিয়ে তোমরা একটু চিন্তা করো, এখন অন্য কোনো নাম শব্দের সঙ্গে যখন আপ্রত্যয় যুক্ত হয় সেটাই হচ্ছে নাম ধাতু। অর্থাৎ সেই নাম ধাতুর মধ্যে, নাম শব্দগুলোর মধ্যে হতে পারে যে পদটা বিশেষ্য পদ, হতে পারে বিশেষণ পদ, হতে পারে কি ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয়। এর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু ঘটিত হয় সেটাই হচ্ছে নাম ধাতু। যেমন ঘুম যোগ ঘুমা, হ্যাঁ। আবার মনে করো কি শিক্ষক ছাত্রকে ধমকাচ্ছে, বা আমাকে এত ধমকিও না। এই যে ধমকা, ধমক, ধমক কিন্তু কোনো ক্রিয়াপদ না, এটা একটা বিশেষ্য পদ। কিন্তু যখন এর সঙ্গে ধমকানো বা হবে যে ধমকাচ্ছে, তখন কিন্তু সেটা ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদটা কিভাবে ঘটিত হলো? নাম শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে আগে সাধিত ধাতু হলো, আবার সাধিত ধাতুর পরে এর সঙ্গে প্রত্যয় বা বিভক্তি যুক্ত হয়ে কি একটি ক্রিয়াপদ তৈরি হলো। তো সেটাই হচ্ছে সাধিত ধাতু। এরপর আমরা দেখব প্রযোজক ধাতু। প্রযোজক ধাতু কোনটা? হ্যাঁ, উদাহরণটা দেখো, তিনি ছেলেকে পড়াচ্ছেন, এটাই তো ক্রিয়াপদ। তাহলে এই যে পড়াচ্ছেন ক্রিয়াপদটা, এটাই হচ্ছে প্রযোজক ধাতু। আর প্রযোজক ধাতু হচ্ছে যে মৌলিক ধাতুর পরে, মৌলিক ধাতু তোমরা জানো, এখানে এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে এর সঙ্গে মৌলিক ধাতু কি আছে? পর। এইটুকু বাদ দিয়ে আমরা, এই বিভক্তিটুকু বাদ দিলে মূল যে অংশটা থাকে, ক্রিয়াপদের মূল অংশ প্রকৃতি বা ধাতু থাকে, এটা হচ্ছে পর। তাহলে প্রথমে কি হলো? পর। তারপরে হলো প্রত্যয় যুক্ত হয়ে গেল পড়া, হ্যাঁ। তারপরে আবারও বিভক্তি যুক্ত হয়ে হলো পড়াচ্ছেন। ঠিক আছে, এটাই হলো প্রযোজক ধাতু। তবে এটা বোঝা যাবে এভাবে যে মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে, অর্থাৎ অপরকে নিয়োজিত করা অর্থে কি হয়? প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু ঘটিত হয় সেটাই হচ্ছে প্রযোজক ধাতু। অপরকে নিয়োজিত করা অর্থে দেখো, তিনি ছেলেকে পড়াচ্ছেন। এখানে দেখো, ছেলেকে পড়াচ্ছেন মানে কে পড়ছে? ছেলে পড়ছে। তিনি কি পড়ছেন? তিনি কিন্তু পড়ছেন না। তিনি কি কাজ করছেন? তিনি হচ্ছে পড়াচ্ছেন। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে শিক্ষক কি করছেন? পড়াচ্ছেন। আর ছাত্ররা কি করছে? পড়ছে। এখানে কিন্তু দুইজনে ক্রিয়া সম্পন্ন করছে। এবং শিক্ষক বা এখানে আছে তিনি, এরা ছেলেকে নিয়োজিত করে কাজটি সম্পন্ন করছে। তাহলে কি হলো? অপরকে নিয়োজিত করে হ্যাঁ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু ঘটিত হয় মৌলিক ধাতুর পরে, তাকে বলা হয় প্রযোজক ধাতু। এখানে দেখো দুইজন কর্তা আছে, কাজ কিন্তু দুইজনে করছে। ছেলে কি করছে? একবার ছেলে কিন্তু বসে না, ছেলে কি করছে? পড়ছে। আর তিনি কি করছেন? পড়াচ্ছেন। দুইজন কাজ সম্পন্ন করছে। এখানে দুইটি কর্তা আছে। তিনি যে পড়াচ্ছেন, যে কাজটা করাচ্ছেন আরেকজনকে নিয়োজিত করে, তিনি হচ্ছেন প্রযোজক কর্তা। আর যাকে নিয়োজিত করে প্রযোজক কর্তা কাজটি সম্পন্ন করছেন, যাকে নিয়োজিত করে, তিনি হচ্ছেন প্রযোজ্য কর্তা। এরকম অনেক বাক্য হতে পারে যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে এই বাক্যে দেখবে যে দেখছে শিশু আর দেখাচ্ছেন মা, অর্থাৎ দুইজন কাজ করছে। মা শিশুকে নিয়োজিত করে কাজটা করছেন। তাহলে এরকম ধাতুকে বলা হয় প্রযোজক ধাতু, মানে সেই ক্রিয়াপদের ধাতুকে বলা হয় প্রযোজক ধাতু। এবং এরকম ধাতুগুলো তৈরি হয় প্রথমে মৌলিক ধাতু, মৌলিক ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে সাধিত ধাতু, তারপর সেই সাধিত ধাতুর সঙ্গে আবারও প্রত্যয় যুক্ত হয়ে হয় ক্রিয়াপদ। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে দেখো কর্মবাচ্যের ধাতু। এটা এক ধরনের আসলে প্রযোজক ধাতুর মতোই। তারপর একটু খেয়াল করো কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতু হচ্ছে যে মৌলিক ধাতুর পরে যখন প্রত্যয় যুক্ত হবে, এই যে দেখো কি হচ্ছে, এখানে কিন্তু প্রত্যয়, দেখায় না, দেখায় না। তাহলে এখানে ক্রিয়াটা কি হবে? কর্মের অনুসারী হবে। ক্রিয়া তো সবসময় কি কর্তার অনুসারী হয়। তাহলে এখানে কিন্তু কর্তাটা অনুপস্থিত আছে, একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, কাজটি ভালো দেখায় না। কি দেখায় না? ভালো দেখায় না। আবার কি ভালো দেখায় না? কাজটি ভালো দেখায় না। এখানে কিন্তু
কি কি বলে কর্তা অনুপস্থিত। আবার দেখায় না, এই ক্রিয়াপদটা কিভাবে তৈরি হলো, আমরা যদি অপ্রত্যয়টাকে বাদ দিই তাহলে থাকবে দেখা। এই দেখাকে আবার যদি বিশ্লেষণ করি তাহলে এখানে একটা আ বিভক্তি কে আমরা যদি বাদ দিয়ে করি তাহলে দেখা যায় আপ্রত্যয় বাদ দিলে থাকে দেখ, তাহলে এটাও কিন্তু মৌলিক ধাতুর সঙ্গে কে হলো। তাহলে দেখা যাচ্ছে মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগে এই কর্মবাচ্যের ধাতুটি হয়। আর এটা এই যে পদটা বাক্যের মধ্যে কর্মের অনুসারী হয়, ক্রিয়াপদটা কর্মকে অনুসরণ করবে বলে এটাকে বলা হয় কর্মবাচ্যের ধাতু। তো আশা করি এই সাধিত ধাতু এই আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব যৌগিক ধাতু। দেখো উদাহরণগুলো দেখো, যেমন যোগ কর, ভালো কর, টন টন কর। তোমরা তিনটি উদাহরণ দেখো। একটা হচ্ছে যোগ, একটু খেয়াল করে দেখো, যোগ কর বা বিয়োগ কর। হ্যাঁ, যোগ বিয়োগ এটা কি পদ? যোগ হচ্ছে বিশেষ্য পদ, যোগ কর বিয়োগ কর। হ্যাঁ, এর সঙ্গে যুক্ত হচ্ছে কর, এটা কি ধাতু? মৌলিক ধাতু। আবার এখানে দেখো ভালো কর, আমরা বলি না খারাপ করতে না পারিস তুই ওর ভালোটা কর, ভালো কর। হ্যাঁ, তো এই যে তখন ভালো, এটা কি পদ? খেয়াল করে দেখো, এটা কি বিশেষ্য পদ? যোগের মতো যোগ বিশেষ্য পদ। এটা কি পদ? এটা তোমরা জানো সবাই, ভালো মন্দ এগুলো হচ্ছে বিশেষণ পদ। আর দেখো টন টন কর, দেখো এই যে টন টন কর, ভন ভন কর, শো শো কর, হ্যাঁ ঝমঝম কর, এরকম ঝমঝম, টন টন, ভন ভন, শন শন, এইগুলো হচ্ছে এক ধরনের দ্বিরুক্ত শব্দ, অর্থাৎ ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয়। তাহলে আমরা দেখলাম যে কর এটা একটা মৌলিক ধাতু, এটা কি বিশেষ্য পদ। কর এটাও মৌলিক ধাতু, ভালো এটা হচ্ছে বিশেষণ পদ। এখানে কর মৌলিক ধাতু, এটা হচ্ছে ধনাত্মক অব্যয়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? যৌগিক ধাতু তাহলে কাকে বলে? যৌগিক ধাতু হচ্ছে যে বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু যোগে যে ধাতু তৈরি হয়, এই দুটি পদ মিলে দুটি বিশেষ্য পদ বা বিশেষণ পদ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে একটি ধাতু গঠিত হয়, সেই ধাতুটাই হচ্ছে কি যৌগিক ধাতু। হ্যাঁ, যেমন যোগ কর, ভালো কর, মন্দ কর, টন টন কর, যোগ এরকম অনেক ধাতু আছে। ভয় কর বা কি বলে সুখী কর, দান কর, রান্না কর, হ্যাঁ জলদি কর বা তাড়াতাড়ি কর। হ্যাঁ, তো হ্যাঁ এটাকে কিন্তু এর সঙ্গে এটা কিন্তু ধাতু হলো। আমরা যদি বলি, যদি মধ্যম পুরুষের সঙ্গে বলি তাই কি বলো, তুমি যোগ করো, তুমি ভালো করো, এরকম হবে। কিন্তু কর যখন হলো, এটা কিন্তু একটা ধাতু হলো, অর্থাৎ বিশেষ পদের সঙ্গে ধাতু হলো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই যে ধাতুর আলোচনা এটা তোমরা বুঝতে পেরেছ। তা আমরা আসলে কি পড়লাম আজকে? আমরা পড়লাম ধাতু কাকে বলে, মৌলিক ধাতু কাকে বলে, মৌলিক ধাতু কয় প্রকার, পড়লাম সাধিত ধাতু কাকে বলে, সাধিত ধাতু কয় প্রকার, এবং যৌগিক ধাতু। তা আশা করি এই আজকের আলোচনাটা তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা দেখি আজকের আলোচনা থেকে এই প্রশ্নগুলো তোমরা একটু বলতে পারো কিনা বা বুঝতে পারো কিনা। ধাতু বলতে কি বোঝায়? হ্যাঁ, আশা করি তোমরা এটা পারবে, তাই না? অর্থাৎ ক্রিয়াপদ থেকে, ক্রিয়াপদকে ভাগ করলে দুটি অংশ পাওয়া যায়, একটি হচ্ছে মূল অংশ আর একটি হচ্ছে বিভক্তি। এই বিভক্তি বাদ দিলে যে মূল অংশ পাওয়া যায় সেটাই হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। একে কিন্তু আরেকটা কি বলে, আবার এটাকে ক্রিয়া প্রকৃতিও বলা হয়। দেখো, ক্রিয়াপদ দেখে সহজে ধাতু চেনার উপায় কি? কি মনে আছে তোমাদের? আমি কিন্তু একটু আগে বললাম কি, ক্রিয়াপদ দেখে ধাতু চেনার উপায় হচ্ছে যে আমাদের যে পুরুষ আছে ব্যাকরণে, তুচ্ছার্থক মধ্যম পুরুষের সঙ্গে ক্রিয়ার যে রূপ হয় সেটাই হচ্ছে কি ধাতু চেনার উপায়। অর্থাৎ তুই এর সঙ্গে যার ব্যবহার হয়, তুই দেখ, তুই লেখ, তুই চেন, তুই যা, তুই খা, হ্যাঁ এটাই হচ্ছে ধাতুর রূপ বা ধাতু চেনার উপায়। দেখো ধাতু কয় প্রকার ও কি কি এটাও তোমরা জানলে। ধাতু হচ্ছে তিন প্রকার, কি কি? মৌলিক ধাতু বা স্বয়ংসিদ্ধ ধাতু, আরেকটা হচ্ছে সাধিত ধাতু, আরেকটা হচ্ছে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ। তো এই আজকের আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি যে নিচে সাধিত পদসমূহের ধাতু নির্ণয় করো। এখানে কতগুলো সাধিত পদ রয়েছে, অর্থাৎ ক্রিয়াপদ রয়েছে বা অন্যান্য পদ রয়েছে হয়েছে।
তা সেই পদগুলো থেকে, এই সাধিত পদগুলো থেকে তুমি কি বের করবে? বের করবে ধাতু। খাদ্য, বুঝ, নাচন, কথা, শ্রবণ, দর্শন, ঘটিত, ধরন, ক্রয়, ঘর্ষণ, ডরায়, স্থানীয়। এই যে সাধিত পদগুলো হয়েছে এগুলো ধাতু তুমি নির্ণয় করবে। আশা করি এই বাড়ির কাজটি তোমরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।